সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর সদর বাজারে অনুষ্ঠিত হলো পরিবর্তন সংকল্প সভা। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অরূপ সিংহ রায়ের উদ্যোগে আয়োজিত এই সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে, রূপক মিত্র, কৌস্তব বাগচি, ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত, বিজেপির এক্স ন্যাশনাল কাউন্সিলর মেম্বার অহিন্দ্রনাথ বসু, উত্তর 24 পরগনা জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য সহ একাধিক বিজেপি নেতৃত্ব। অরূপ সিংহ রায় উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক রূপক মিত্র উপস্থিত আছেন, সহসভাপতি মানস দেব এবং তো স্বাভাবিক তার নামটা আমার আগে করা উচিত ছিল, তাপসকে বলবো আমি মঞ্চে আসার জন্য। উপস্থিত আছেন রূপম ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট, উপস্থিত আছেন দেবাশিস রায় অন্যতম সহসভাপতি জেলার, আছেন দিব্যেন্দু দাস, তিনি আইটি সেক্টরের দায়িত্বে আছেন, উপস্থিত শিলভদ্র দত্ত মহাশয় যিনি ডায়াসে আসেননি এখন, তাকে ডাকা হয়েছে, তিনি ডায়াসে আসুন। সভাপতিরা আছেন, সবার নাম পড়ছি না, কেউ কিছু মনে করবেন না, কারণ সেখানে সবার নাম বলতে গেলে অনেক সময় যাবে। আমার সামনে বসে থাকে এ অঞ্চলের জাতীয়তাবাদী সাধারণ মানুষজন, যারা একদিন 34 বছরের বাম অপশাসনের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যারা 2011 সালে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলা গড়ার স্বপ্ন। আমার যে মা আজকে 1000 বা 2000 টাকার লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে স্বপ্ন দেখে যে বাংলার মা শারদার বাংলায়, মাদার টেরিজার বাংলায়, রানী রাস, যে বাংলার বেকার যুবকরা পরীক্ষা দিয়ে চাকরি পাবে, সেই বাংলায় দাঁড়িয়ে তুমি দেখলে তোমার পাশের বাড়ির বড় লোকের ছেলেটা চাকরি কিনে নিল, তোমার চাকরিটা কিনে নিল পরীক্ষায় ফেল করে। তুমি কি সেই পরিবর্তন চেয়েছিলে? তুমি কি সেই পরিবর্তন চেয়েছিলে? জোর গলায় বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মাননীয় অরূপ সিংহ রায় মহাশয়কে। মঞ্চে উপস্থিত আছেন এই কার্যক্রমকে যিনি সব থেকে বেশি খেটে খুঁটে এবং আমাদের দলকে যিনি আজকে দিনে ব্যারাকপুর সাংগঠনিক জেলাকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি মাননীয় তাপস ঘোষ মহাশয়, উপস্থিত জেলার সাধারণ সম্পাদক মাননীয় চন্দন মুখার্জি মহাশয়, রূপক মিত্র মহাশয়, অশোক দাস মহাশয়, আমাদের জেলার সহসভাপতি মানস দে মহাশয়, উপস্থিত আমাদের ন্যাশনাল কাউন্সিল মেম্বার এক্স প্রেসিডেন্ট অহিন্দা, উপস্থিত সুদীপ দা, সাথে সাথে দেবকুমার ঘোষ দেবুদা, রূপম ব্যানার্জি ভাই, পল্লব দা এবং সমস্ত আপনারা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে আমি অভিনন্দন, নমস্কার, স্বাগত জানাই। এই মঞ্চ থেকে প্রতিটা মঞ্চে হিন্দু জাগরণেরই কথা বলবো। আমি সেকুলার নই, সেকুলার হতে চাই না। তাতে যদি আমাকে কেউ সাম্প্রদায়িক আখ্যা দেন আমি মাথা পেতে নেব। তার কারণ আমার পরিবার পূর্ববঙ্গ থেকে, আমার দাদু বাধ্য হয়েছিলেন শুধু গলার পৈতে আর ধুতিটা পরে আমার ঠাকুমার হাত ধরে রাজ্যে পালিয়ে আসতে। সেই পরিকল্পনা বা সেই দৃশ্য কল্পনা করলে আমার যথেষ্ট রোমহর্ষক অবস্থা দাঁড়ায়। গতকাল পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ থেকে শিক্ষা না নেয়, তাহলে বাঙালি হিন্দু তুমি জেনে রাখো, তোমার ভবিষ্যৎ গতকাল ময়মনসিংহ জেলাতে পুড়ে মরেছে, তোমারও ভবিষ্যৎ আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে তাই হবে।
যারা আমাকে সেকুলার হতে শেখাচ্ছেন বা সেকুলারিজমের গল্প বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একটা ডিমে দুটো কুসুম হতে পারে, একই বৃন্তে দুটো কুসুমের কোনো পরিকল্পনা আমার মাথায় অন্তত নেই। যারা এই অঞ্চলে নৈহাটি থেকে এসছেন তারা জানেন, আজ থেকে ঠিক 5-6 মাস আগে শুধু আম পাড়ার অপরাধে একটি 15 বছরের বাচ্চাকে কারা পিটিয়ে মেরে ফেলেছিল। তাই দয়া করে আমাদেরকে সেকুলারিজম ততদিন শেখাবেন না যতদিন অন্যদিকের লোকটা ভারত মাতার জয় বলতে পারে। উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বারংবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। এবং আরো একটা কয়েকদিন ধরে আমরা যে দেখছি যে বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আপনারা দেখছেন কয়েকদিন ধরে, কালকে দেখছেন ফেসবুকে একটা সাংবাদিককে কিভাবে পুড়িয়ে মারা হয়েছে আমরা দেখেছি। একসময় পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি যদি হতে না চায়, তাহলে অন্তত অনুরোধ করব যে পশ্চিমবঙ্গ যে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ থেকে আপনারা শিক্ষা নিন। আপনারা যদি বাংলাদেশ থেকে শিক্ষা না নেন, একসময় যখন বাংলাদেশ বিভাজন হয় সেখানে প্রায় 40% হিন্দু মানুষ ছিল, সেটা কমতে কমতে আজকে 7% এসে দাঁড়িয়েছে। আর আজকে আমরা পশ্চিমবঙ্গে প্রায় 65% এসে দাঁড়িয়েছি। এবার যদি 24-এ বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে আবিষ্কার বলছিলেন, তার কথাটা আমি মন দিয়ে শুনছিলাম। এবারে কিন্তু আমাদের কাছে শেষ সুযোগ এসছে, আর আশীর্বাদের মতো আমাদের কাছে এসআইআর এসছে। তাই জন্য আপামর ব্যারাকপুরবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে যদি এবার আমরা নিতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের থেকেও খারাপ অবস্থা হবে। ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদিকা মাননীয় শ্রীমতী লকেট চট্টোপাধ্যায় মহাশয়া, আমাদের এই রাজ্য থেকে প্রাক্তন সাংসদ বটে তিনি। এছাড়াও জেলা সভাপতি তাপসদা থেকে শুরু করে প্রাক্তন সভাপতি অহিন্দা, বাবলু হাজারি থেকে শুরু করে সবাই, আমি অনেকজন আছে। বক্তব্য প্রথমেই সবার সঞ্চালক একটা মুখবন্ধ করে দিয়েছে যে সংক্ষিপ্ত বক্তব্য, সেই সংক্ষিপ্ত আকারে বলতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘায়িত বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমরা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির ডাকে বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভা করছি। শুধু আসলাম গেলাম পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করলাম, বিষয়টা এমন নয়। আমরা সবাই, আমরা যেমন জানি হিন্দু আচার আচরণের মধ্যে আমরা যখন কোনো সময় কখনো পুজো করি, দেব দেবী যাই হোক না কেন, নিজের অন্তরাত্মার কাছে যাই হোক না কেন, সবার কাছে আমরা নিজেরা সংকল্পবদ্ধ হচ্ছি যে এই 2026 সালে আমরা এই অত্যাচারী শাসককে এই রাজ্য থেকে উৎখাত করব। এটা আমাদের সংকল্প। আমরা কেন এই সংকল্প করছি? কারণ আমরা জানি 2026 সালে যদি এই শাসক দলকে এই রাজ্য থেকে উৎখাত না করা যায়, তাহলে এটা আর পশ্চিমবঙ্গ থাকবে না, এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, সোশ্যাল মিডিয়াতে গত 1-2 দিন ধরে একটা মারাত্মক ভিডিও ভাইরাল ভাবে ঘুরছে, খুব ভাইরালি ঘুরছে। একটা ছেলেকে জ্যান্ত পেটানো হচ্ছে, পাশ থেকে আওয়াজ উঠছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছ থেকে ছেলেটার দেহটা ঝুলছে, গায়ে কিছু একটা ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো, ছেলেটার দেহটা দাউ দাউ করে চলছে। ঘটনাটা কোথায় দেবে না, গলতটা কোথায় সেটা দিদিমণি জানেন। বাবার বয়স যদি 15 বছর 11,25,230 জনের হয়, তাহলে তার স্ত্রীর বয়স কত ছিল বলুন? এই পশ্চিমবঙ্গবাসী দিদিমণি বুঝতে পারেননি যে নির্বাচন কমিশন তার এই বিষয়গুলো ধরে ফেলবেন। 3,29,150 যারা 40 বছরে দাদু হয়ে গেছেন। ভাবেন, 40 বছরে যদি দাদু হয়, তাহলে তার ছেলের বয়স কত, তার নাতির বয়স কত, যে 40 বছর বয়সে তিনি দাদু হয়ে গেছেন। এবং 24 লক্ষ, এবং এইটা হচ্ছে 24 লক্ষ। এবং আপনারা ভাবেন যে 21,000 বাবা মা, দুজনের নামই এক, মানে বাবার নাম যদি রমা হয়, মায়ের নামও রমা। এই রকম 21,000 রয়েছে যেই
এই ভোটার লিস্টের মধ্যে। বছরের পর বছর ধরে এই মাটিতে নেমে চোখে চোখ রেখে অন্যায় হলেই দৌড়ে যাওয়া, প্রতিবাদের ভাষায় আওয়াজ তোলা ভারতীয় জনতা পার্টি বছরের পর বছর করেছে। আমরা আজকে 2021 জিনিসটাকে টাইট করে দিল। এটাই হচ্ছে আমাদের বাংলার ষড়যন্ত্র। আমরা যদি নিজেদেরকে না ঠিক করতে পারি, কোনোদিনই বাংলা বদলাবে না। আস্তে 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 করে শেষ হয়ে যাব। তুষ্টিকরণের রাজনীতি চলছে, 30% রাজনীতি চলছে। আজকে দেখুন এই বাংলাদেশে, আজকের এই বাংলায় এই দুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায়, কৌস্তব বলছিল, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা যে একটা হিন্দু যুবককে কিভাবে হত্যা করে, পিটিয়ে হত্যা করে তাকে ল্যাম্পপোস্টের মধ্যে ওরকম ভাবে বেঁধে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখুন এখানে সরকার একটাও কথা বলছে না, কিন্তু তাদেরকে আটকাতে পারেনি, তাদেরকে আটকানোর সাহস হয়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নির্দেশ দেয়নি। দুজন ওখানে কুপিয়ে হত্যা করা হয়েছিল মুর্শিদাবাদ। না করলে সত্যি কথা বলার দরকার নেই। কোন দিকে সরকার, কোন দিকে ক্ষমতা আছে সেখানে থাকো, তাহলেই আমাদের পেট চলবে। এই হচ্ছে আমাদের দেশ, আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতি। চারিদিকে যেভাবে চাকরির লোকেরা 26,000 লোক রাস্তায় বসে আছে, দিনের পর দিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে, দিনের পর দিন বিক্ষোভ আন্দোলন হচ্ছে। একটা কিছু দেখেছেন? কারণ তারা মনে করে আমাদের এই সরকার থেকে কেউ হাঁটাতে পারবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। আপনাদেরকে আবারও বলছি যে একবার ভারতীয় জনতা পার্টিকে এনে দেখুন। আজকে ইউপি বলুন, আজকে গুজরাট বলুন, আজকে মধ্যপ্রদেশ বলুন, আজকে বিহার বলুন, কোন জায়গায় যাবেন? আগে বিহারের পরিস্থিতি কি ছিল? জঙ্গল রাজ চলছে বিহারে। আর আজকে বিহার দেখুন। আজকের এই অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। দেখুন, ইডি আমরা আগেও শুনেছি যে বিভিন্নভাবে এই বেটিং চক্রে আমাদের যারা শিল্প জগতে রয়েছে সেখানে ওনাদেরকে ডাকা হয়েছিল এবং তারা তাদের মতন করে তদন্ত করছে এবং সেখানে আমাদের নতুন করে কিছু বলার নেই। এবং আমরা চাই যে সত্যিটা বেরিয়ে আসুক এবং যারা দোষী তাদের শাস্তি হোক। আপনি তো একজন শিল্প জগতের সাথে যুক্ত, কে পলিটিক্যাল পোস্ট করে আছে? দিদি আপনি তো শিল্প জগতের সাথে যুক্ত। এইভাবে যদি শিল্পীদের নাম জড়িয়ে পড়ে এবং তাদের সম্পত্তি, এর আগে রাজনৈতিক মহলের নেতাদের সম্পত্তি দেখা গেছে ক্রক করতে, শিল্পীদের সম্পত্তি ক্রক করা, শিল্পী হিসাবে আপনি কিভাবে দেখেন? সেটা তো খুব খারাপ লাগে। একজন শিল্পী হিসাবে শিল্পীর বদনাম করা, সেই জন্য পুরোপুরিভাবে তদন্ত না হওয়া অবধি এখন তো আমাদের কিছু বলা অন্তত উচিত নেই আমার মনে হয়। দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2 কোটি বেকারের চাকরি হয়েছে আর 40% শিল্প হয়েছে, কি বলবেন? কোথায় 2 কোটি বেকারের চাকরি হয়েছে? উনি শ্বেতপত্র প্রকাশ করুন। 2 কোটি বেকার কোথায় কোথায় 2 কোটি বেকারকে উনি পশ্চিমবঙ্গে চাকরি দিয়েছেন সেই শ্বেতপত্র সবার সামনে প্রকাশ করুন। আর শিল্প 40% কিসের শিল্প? কি শিল্প তারা তৈরি করেছে? চপ শিল্প, ঘুগনি শিল্প, এইসব শিল্প। এটাকে কোনো শিল্প বলে? মানে পশ্চিমবাংলাকে কোথায় আজকে এগিয়ে যাওয়ার কথা পশ্চিমবঙ্গ, আজকে সেই পশ্চিমবঙ্গ আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে। এটাকে 40% 4% পর্যন্ত 0.0004 এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। মুখ্যমন্ত্রী তো বলছেন গোটা ভারতবর্ষে যা বেকার সংখ্যা তার থেকে রাজ্যে বেকার সংখ্যা অনেক কম, মানে শতাংশ হিসাবে রাজ্যে বেকার সেইভাবে নেই। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয়নি, বেকাররা থাকবে কি? বেকাররা এখান থেকে অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যাচ্ছে, অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, সেই জন্য এখানে বেকার সংখ্যা কমে যাচ্ছে। উনি চাকরি দিচ্ছেন বলে কোনো বেকার সংখ্যা কমছে না, কারণ এখানে কোনো শিল্প হয়নি, তো বেকাররা চাকরি পাবে কোত্থেকে? সেই জন্যই নানাভাবে 2 নম্বরই কাজ, বিভিন্নভাবে তারা এইসব নেশা ফেশার মধ্যে একদম ঢুকে যাচ্ছে বেকাররা। বাংলাদেশের পরিস্থিতিটা ভারতকে দায়ী করা হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি খুবই নৃশংস এবং খুবই দুঃখজনক পরিস্থিতি। আমার মনে হয় আমরা সবাই এটা দেখছি, আমাদের ভারত সরকার দেখছে, এবং যেভাবে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে
এবং এইখানে থেকে অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে না, এটা খুব দুঃখের। কারণ এখানে প্রায় 70% মতোটা রয়েছে এবং তাদের কথাও ভাবা উচিত। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের মতন অবস্থা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যে পুজোর সময় দেখেছি প্যান্ডেল ভেঙে দেওয়া, পুজোর সময় শাখা এই ঢাকঢোল বন্ধ করে দেওয়া, সেগুলো আমরা বিভিন্ন বর্ডার এলাকায় দেখেছি। এবং আমাদের মনে হয় মুখ্যমন্ত্রীর শক্ত হাতে কড়া হাতে অন্তত এগুলোকে দমন করা উচিত আছে এবং অবশ্যই এটা ভারত সরকার নজর রেখেছে। দিদি 7খানা বড় বড় কোম্পানি চলে গেল পশ্চিমবঙ্গ ছেড়ে, কি বলবেন? এদিকে 7খানা বড় বড় কোম্পানি ব্রিটেনিয়া সহ পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেল। পশ্চিমবঙ্গে সরকার থাকলে কোনো শিল্প থাকবে না, কারণ এখানে এত তোলাবাজি সিন্ডিকেটবাজি চলে, কোনো কারখানা কোনো ফ্যাক্টরি সুষ্ঠুভাবে এখানে শিল্প করতে পারবে না। যতদিন না ভারতীয় জনতা পার্টির সরকার আসবে ততদিন এখানে কিচ্ছু হবে না। দেখুন, এটা পুরো একটা বিশ্বের একটা রাজনীতি আমি বলবো, এটা গ্লোবাল রাজনীতি এবং সেখানে অবশ্যই আমাদের বাংলাদেশ আমাদের কাছে একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কারণ আমরা বাংলার প্রত্যেকটা মানুষ বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে। ওপার বাংলার মানুষরা এপার বাংলাতেও রয়েছে, তাদেরও অনেক পরিবার রয়েছে এবং অত্যন্ত সেন্সিটিভ বিষয় রয়েছে এবং এইটা আমার মনে হয় ভারত সরকার এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো আরও সচেতন হওয়া উচিত আছে, যেন ওই ধরনের ঘটনাগুলো থেকে কোনো রকম এখানে যেন এরকম কোনো ঘটনার সৃষ্টি তৈরি না হয়, হিংসা তৈরি না হয়। মেসির যারা টিকিট কিনেছিল তারা কি টাকা ফেরত পাবে? মেসির প্রোগ্রামে যারা টিকিট কিনেছিল তারা কি টাকা ফেরত পাবে? তাদেরকে মুখে বলা হয়েছিল, দেখতেই পাচ্ছেন অন্যের ওপরে ঘাড়ে রকমভাবে দোষ চাপিয়ে নিজে বলেছিলেন টাকা ফেরত দেবেন। ওসব মানে নাটকের কথা, ওসব মানে একদম আইওয়াসের কথা। আমরা দেখুন কি হয় এবং সেদিন দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ যে কিভাবে তাদের রাগটাকে সরকারের প্রতি দেখিয়ে দিয়েছে যে তারা কি করেছে। শেষ কোশ্চেন, স্বতন্ত্র বাড়িতে পুলিশই আনা। দেখুন, তিনি প্রযোজক ছিলেন, স্পন্সর তিনি ছিলেন, ডেফিনেটলি তার কোনো দোষ আছে, কিন্তু পুরোটাই তার দোষ নয়। তাকে স্কেপগোট করা হয়েছে এবং বিভিন্নভাবে তার বাড়িতে লেনদেন দেখা হচ্ছে, এই দেখা হচ্ছে, পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সরকারের থেকে। কারণ সরকারকে অরূপ বিশ্বাসকে, সুজিত বোসকে বাঁচানোর জন্যই এই ষড়যন্ত্র চলছে। অরূপ বিশ্বাস একটা ছোট্ট চিটকুটের মধ্যে তার ইস্তফা দিয়েছেন, কি বলবেন এটা? কিভাবে দেখছেন? চাকরি হয়, চিটকুটে ইস্তফাও হয়, এটাই পশ্চিমবঙ্গ। কিন্তু এখনো তো উনি মন্ত্রী রয়েছেন। বিরোধিতা করছে তৃণমূল। এসআইআর চাইছেন, আপনারা পাচ্ছেন এখানে অনেক সূক্ষ্মভাবে আবার দ্বিতীয়বারের জন্য ভেরিফিকেশন হবে, যেন আরও নাম বাদ যাবে, আরও কাগজপত্র যে ফেক আছে সেটা প্রমাণিত হবে, সেই জন্যই তারা চাইছে। কি রে তোদের হলো? বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।